35 বছরের মধ্যে যদি মিলিয়নার না হতে পারি তাহলে এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে মারা যাব। ওয়ারেন বাফেট যখন এই কথাটি বলেছিলেন তখন তিনি খুব ছোট ছিলেন। পরিবারের অসচ্ছলতা দেখে খারাপ লাগা থেকে তিনি এই কথাটি বলেন, আর এই কথাটি মনের মধ্যে রেখেই পরবর্তীতে তিনি তার বিলিয়নার হওয়ার জার্নি শুরু করেন। ওয়ারেন বাফেট ছোটবেলা থেকে ম্যাথে খুব ভালো স্টুডেন্ট ছিলেন। তাই ছোটবেলা থেকে তিনি তার বাসার সামনে দিয়ে যেই গাড়িগুলো যেত তার নাম্বারের প্লেটগুলো লিখে রাখতেন এবং পরবর্তীতে মিলিয়ে দেখতেন কোন গাড়িটা তার বাসার সামনে দিয়ে সবচেয়ে বেশিবার যাতায়াত করত। ওয়ারেন বাফেট তার বাসার কাছের দোকান থেকে মানুষ যে কোল্ড ড্রিঙ্কস কিনে খেত সেগুলোকে দেখত এবং তারপর লোকেরা কোল্ড ড্রিঙ্কসকে যখন চলে যেত তখন তিনি সেই জায়গা থেকে কোল্ড ড্রিঙ্কসের সিপিগুলো কোল্ড ড্রিঙ্কসের ক্যাপগুলো কালেক্ট করত এবং প্রতি সপ্তাহে সেগুলোকে গুনে গুনে দেখতেন কোন কোল্ড ড্রিঙ্কসটি সবচেয়ে বেশিবার বিক্রি হচ্ছে। আর সেই সময় তিনি দেখতে পেলেন কোকা কোলা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। সেই ছোটবেলা থেকে তিনি এটা বুঝতে পারলেন মানুষের চাহিদা কিসে বেশি আর মানুষের চাহিদাকে কিভাবে বের করা যায়। যাই হোক, এখন তো আমরা সবাই জানি কোকা কোলা কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার এখন ওয়ারেন বাফেটের দখলে। তো এই অ্যানালাইসিসটা কিন্তু সেই ছোটবেলা থেকেই করছিলেন। যাই হোক, ছোট বয়স থেকে আরও একটা জিনিস রেগুলারলি তিনি করতেন, সেটা হচ্ছে বই পড়তেন। তিনি লাইব্রেরিতে গিয়ে ফাইন্যান্সের বইগুলো অনেক পড়তেন। আর তিনি 10 বছর বয়সেই ব্যানস্টন লাইব্রেরিতে বই পড়ার সময় একটা বই দেখতে পেলেন যার নাম ছিল 1000 ওয়েজ টু মেক $1000, মানে $1000 কামানোর 1000টি উপায়। তারপর তিনি এই বইটি পড়ে অনেক আইডিয়া নেন। একটা আইডিয়া ওয়ারেন বাফেটের সবচেয়ে বেশি পছন্দ হয়, আর সেটা ছিল এমন একটি ওজন মেশিন যে মেশিনটি দিয়ে প্রতি মাসে $1000 আয় করা সম্ভব। আর ওয়ারেন বাফেট যখন ছোট ছিলেন সেই সময়টি ছিল এখন থেকে আরও প্রায় 60 থেকে 70 বছর আগের ঘটনা। সেই সময় ওজন মাপার এই যন্ত্রটির অনেক চাহিদা ছিল। ওয়ারেন বাফেট যেটা করেছিলেন, ছোটবেলায় সে তার দাদার দোকান থেকে কোকা-কোলা নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে সেল করতেন। সেখান থেকে তিনি পেনি পেনি ডলার আয় করতেন। পাশাপাশি চুইংগাম নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে একটা একটা করে সেল করতেন। সে নিউজ পেপারও সেল করেছিলেন অনেকগুলো দিন। আর এভাবে করেই সে কিছু টাকা জমিয়ে একটি ওজন মাপার মেশিন কিনেন। সেই মেশিন সে ভাড়া চালাতো এবং পরবর্তীতে সেই ভাড়া দিতে দিতে তার আরও একটি ওজন মাপার মেশিন কেনার সমপরিমাণ টাকা হলো। তখন সে আরও একটি মেশিন কিনে এবং পরবর্তীতে সে বেশ কিছু মেশিনের মালিক হয়ে যায়। যাই হোক, এই স্টোরিটি আমি আপনাদের যখন বলছি সেই সময়ে ওয়ারেন বাফেটের বয়স ছিল মাত্র 11 বছর। চিন্তা করেন, সেই ছোটবেলায় একটা ছোট্ট বাচ্চা সেই সময় কত চিন্তা করত। যাই হোক, ওয়ারেন বাফেট বলেন, দেয়ার ওয়াজ এ ফ্রিডম, এনজয়মেন্ট ইন মেকিং মানি অ্যান্ড আই কুড বিকাম মাই ওন ওয়াজ ইন ইট। ওয়ারেন বাফেটের ছোটবেলা থেকেই কম্পাউন্ড ইফেক্টের প্রতি অনেক আকর্ষণ ছিল। তিনি ছোটবেলায় একটি রাজার গল্প পড়েছিলেন। গল্প ছিল এমন, এক রাজার কাছে একটি যুবক আসে কিছু অর্থ সাহায্য নেওয়ার জন্য। রাজা তখন যুবককে বলেছিল, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তখন যুবকটি বলেছিল, আমি একটি চেস্ট বক্সে প্রথম ঘরে একটা দানা রেখে তারপরে দ্বিতীয় ঘরে ডাবল দানা রাখুন, 2টি, তারপরে তৃতীয় ঘরে এর ডাবল রাখুন, 4টা দানা। এভাবে করে চেস্ট বক্সের শেষ ঘর পর্যন্ত যতটা চালের দানা হবে আপনি আমাকে ঠিক ততটুকুই দিবেন। এটা শুনে রাজা তো অনেক হাসছিলেন, ভাবছিলেন বেকুব ছেলেটা, সে আমার কাছে হীরা জহরত চাইতে পারত, কিন্তু সে তা চায়নি, সে চেয়েছে অল্প কয়েকটা চাল। যাই হোক, তখন রাজা তার সৈন্যকে অর্ডার করলো, সে যা চায় তাকে সেম পরিমাণ জিনিস তাকে দিয়ে দাও। পরবর্তী তার মন্ত্রী হিসেব করে দেখলো চেস্ট বক্সের লাস্ট ঘর পর্যন্ত যেতে যে পরিমাণ চালের দানা দিতে হবে সেই পরিমাণ হিসেব করলে রাজার সম্পূর্ণ রাজ্যকে বিক্রি করতে হবে। সো এখান থেকে বুঝতে পারছেন কম্পাউন্ড ইফেক্ট কতটা পাওয়ারফুল জিনিস। এই গল্পটি পড়ার পর ওয়ারেন বাফেটের কম্পাউন্ডের প্রতি এতটা ভালোবাসা তৈরি হয়, পরবর্তীতে সে এটাকে তার কোর ফিলোসফি বানিয়ে ফেলেন। এরপর ওয়ারেন বাফেটের বাবা দেখলো ওয়ারেন বাফেট অন্যান্য বাচ্চাদের মতো না, সে অনেক জিনিয়াস। তাই তার বাবা তাকে সাজেস্ট করেছিল সে হার্ভার্ড বিজনেস স্কুলতে যেন অ্যাডমিশন নেয়। পরবর্তীতে ওয়ারেন বাফেট সেখানে অ্যাপ্লাই করেন। এরপরে হার্ভার্ড স্কুলে ওয়ারেন বাফেটের যখন অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ নেওয়া হয়, তখন যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা কেউই ওয়ারেন বাফেটকে পছন্দ করেনি, কারণ বাফেট যে অ্যান্সারগুলো দিচ্ছিল সেগুলো বাস্তবতার সাথে মিল থাকলেও একাডেমিক স্টাইলে এভাবে করে লিখলে চলবে না। তাই যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা ওয়ারেন বাফেটকে পছন্দ করেনি, তাকে ইগনোর করে দেয়। ওয়ারেন বাফেট তখন প্রচণ্ড দুঃখ পেয়েছিল। সে মনে মনে ভেবেছিল বাবাকে সে এখন কি বলবে। কিন্তু পরবর্তীতে ওয়ারেন বাফেট বলেন, এটা আমার লাইফের সবচেয়ে ভালো একটা টার্নিং পয়েন্ট ছিল, কারণ তিনি দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটি পড়ে ইনভেস্টিংয়ের ব্যাপারে অনেক নলেজ নেন। তারপর এই বইয়ের লেখক বেঞ্জামিন গ্রাহামের ব্যাপারে তিনি জানতে পারেন, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। আর এরপরে তিনি বেঞ্জামিন গ্রাহামকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেন। তিনি লিখেছিলেন, ডিয়ার প্রফেসর, আমি মনে করতাম আপনি মনে হয় মারা গিয়েছেন, কিন্তু আমি জেনে গিয়েছি আপনি বেঁচে আছেন, আর তাই আমি আপনার ইউনিভার্সিটিতে পড়তে চাই। একবার চিন্তা করেন, একটা ছেলে কিভাবে করে একটা প্রফেসরকে চিঠি লিখেছিল। তারপর তিনি কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন আর সিলেক্ট হয়ে যান। ওয়ারেন বাফেট বলেছিলেন, আমার জীবনে খুব ভালো দিন কাটছিল সেখানে, কারণ আমি ইনভেস্টিংয়ের ব্যাপারে অনেক কিছু শিখেছিলাম
বেঞ্জামিন গ্রাহামের কাছ থেকে। বেঞ্জামিনের কাছ থেকে সবচেয়ে ইন্টারেস্টিং যেই বিষয়টি তিনি শিখেছিলেন সেটা হচ্ছে দুটি রুলস নাম্বার 1, নেভার লুজ মানি, মানে জীবনে কোথাও টাকা ইনভেস্ট করে লস যেন না হয় সেটাই ইনশিওর করতে হবে। আর রুলস নাম্বার 2, নেভার ফরগেট দ্য রুলস নাম্বার 1, মানে প্রথম রুলসটিকে কখনো ভোলা যাবেই না। তিনি সেখান থেকে ভ্যালু ইনভেস্টিংয়ের ব্যাপারেও না অনেক কিছু শিখেছিলেন। একটা কোম্পানি বা তার শেয়ার কেনা তখনই উচিত যখন সেই কোম্পানিটির ভ্যালু কমে যায়, মানে একটা কোম্পানির ভ্যালু যখন কমে যায় তখন সেই কোম্পানির দামও কিন্তু কমে যায়, আর যখন দাম কমে যায় তখন সেই কোম্পানিকে কেনা উচিত এবং সেই কোম্পানিকে অ্যানালাইসিস করে তার যে বিজনেস গ্যাপগুলো রয়েছে সেগুলোকে সলভ করে আবার বিজনেসটিকে টপে এনে সেল করে দেওয়া উচিত। এটাই হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। আর এই থিওরিতেই ওয়ারেন বাফেট অনেক বড় বড় কোম্পানি সেই সময় কিনেছিলেন, আবার কিছু কিছু কোম্পানির শেয়ার কিনেছিলেন। কিন্তু এরপরই হয় কিছু সমস্যা। সেই সময় ইউএসের বাজারে দেখা যায় কোনো কোম্পানির ভ্যালু না এতটা কম ছিল না যেটার কারণে ওয়ারেন বাফেট সেই কোম্পানিকে কিনবে। এমন একটা অবস্থায় যখন ওয়ারেন বাফেটের বিজনেসটা প্রায় অফ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই 25 বছর বয়সে ওয়ারেন বাফেট একটি পার্টনারশিপের ফান্ড খোলেন। আর তার 6 বছর পরে সেই ফান্ড থেকে $1,05,000 ইনভেস্ট করে $7 মিলিয়ন লাভ করেন এবং সেই 7 জন পার্টনারের মধ্যে সবাই $1 মিলিয়ন করে লাভ করেন। তার মানে মাত্র 31 বছর বয়সেই $1 মিলিয়ন মালিক হয়ে যান ওয়ারেন বাফেট। আর পরবর্তীতে ওয়ারেন বাফেট অনেকটা হাস্যকরভাবেই বলেছিলেন, ভাগ্যিস আমি 31 বছরের মধ্যেই মিলিয়নার হয়ে গিয়েছিলাম, তা না হলে তো এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা যেতে হতো আমার। এরপরে ওয়ারেন বাফেট দেখলেন তার একটি অনেক বড় সমস্যা আছে, সেটা হচ্ছে সে পাবলিকলি স্পিচ দিতে পারে না। তাই তিনি ডেল কার্নেগির পাবলিক স্পিকিংয়ের একটি কোর্সে জয়েন করেন। সেখান থেকে তিনি পাবলিক স্পিকিং শেখার পর লাইফে অনেক বড় একটা সাফল্য আসে। তারপরে তিনি চার্লস মাঙ্গার নামের এক ব্যক্তির সাথে পার্টনারশিপে যান, যার সাথে দেখা হওয়ার আগে ওয়ারেন বাফেটের ইনভেস্টিংয়ের ফিলোসফি এমন ছিল, কম দামে কোম্পানিকে কিনব এবং সেই কোম্পানির সমস্যাগুলোকে সলভ করে বেশি দামে বিক্রি করব। কিন্তু চার্লস মাঙ্গার সাথে পার্টনারশিপের পর তারা দুজনে মিলে নতুন একটি ফিলোসফি আবিষ্কার করলো। সেটা ছিল হাই কোয়ালিটি কোম্পানি কিনতে হবে, যেটা পরবর্তীতে বেচার কোনো প্রয়োজনই হবে না, কারণ সেই কোম্পানিগুলো ভ্যালু নিজে নিজে কম্পাউন্ডিং হারে বাড়তে থাকবে আর কোম্পানি থেকে প্রফিট আসতেই থাকবে। তারপর এই থিওরিতে তারা দুজন মিলে অনেক বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে, যেমন তাদের ইনভেস্টিং রয়েছে অ্যাপেলে, ব্যাংক অফ আমেরিকায়, আমেরিকান এক্সপ্রেস কোম্পানি, কোকাকোলার মতো বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডার তারা হয়ে যান। পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানিতে তারা ইনভেস্ট করেছেন। আর এত সব এক্সপিরিয়েন্স করার কারণে মিস্টার ওয়ারেন বাফেট ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট বিলিয়নার ইন দ্য ওয়ার্ল্ড। এখন ওয়ারেন বাফেট তো ইনভেস্ট করে বিলিয়নার হয়েছেন। আপনারা যদি ইনভেস্টিংয়ের ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি কোথায় ইনভেস্ট করলে কত লাভ হতে পারে, কোথায় ইনভেস্ট করলে কতটা রিস্ক হতে পারে, কোথায় কীভাবে ইনভেস্ট করা যায়, সব বিষয়ে একদম ডিটেলসে বলেছি। আপনারা এন্ড স্ক্রিনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।